ঘটনা নিশ্চয়ই আপনিও আপনার নজরে এসেছে, সেটি হচ্ছে ছাত্রলীগ নেতা সাদ্দাম আহ, যশোর কারা ফটকের সামনে তার মৃত স্ত্রী এবং তার 9 মাসের বাচ্চাকে দেখেছেন। বলা হচ্ছে 5 মিনিটের মতো সময় দিয়েছে সরকারের পক্ষ থেকে। এই যে এত বড় একটি ঘটনা, তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না, যদিও আজকে গণমাধ্যম বলছে যে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়নি, সেটা কতটা, তা এই যে তার সাথে যে আচরণ, এই আচরণটাকে কতটা মানবিক অমানবিক আপনি বলবেন? না, এই আচরণটা খারাপ, এটা খুবই খারাপ। আর আবেদন করা হয়নি এই কথাটা ঠিক না। আমি যতটুকু জেনেছি পোর্টালে, হ্যাঁ। যে এটা হলো আপনার ওরা তো বাগেরহাটের, তারা বাগেরহাট জেলার পুলিশ প্রশাসকের কাছে তারা আবেদন করেছিল। তারা হয়তো জিনিসটা বোঝেনি। বাগেরহাটের জেলা প্রশাসক বলছে এটা আবেদন করতে হবে যশোরের যে ডিসি তার কাছে। তো যেহেতু সে যশোরের যে এলে ছিলেন, তো সেখানে যশোরে যে আবার নতুন করে আবেদন করা এগুলি তার জন্য এই সমস্ত মানে আপনার মানে কি বলবো আপনাকে, যে কাগজপত্রের টানাটানির কারণে শেষ পর্যন্ত তারা তাড়াতাড়ি করে ওখানে গিয়েছে। বাট আমার কথাটা হলো কি, এগুলিকে এত আমলাতান্ত্রিক জটিলতা ফালানোর তো কোনো দরকার নাই। বাগেরহাটের ডিসিকে, যশোরের ডিসিকে এটা মেইল করে পাঠাতে পারতেন না? একটা ফোন করে ফরওয়ার্ড করে দিতে পারতেন না? এটা ফোন করতে পারতেন না? কি এমন হতো? কি, মারাই তো গেছে, ও তো গেলে জানাজাটাই পড়বে, দাফনটাই করবে, এই তো। এটুক করলে সমস্যাটা কি? করলেই তো পারতো। এটা আমি মনে করি এখানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে, এবং তারা যে কোনো কারণেই হোক তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের এখানে হয় কি জানেন, এটা প্রবলেম যেটা হয়, আমাদের প্রশাসন তো স্বাধীন না। তারা কিন্তু মানে স্বাধীন বলতে বলতে চাচ্ছি যে তারা যে নিজস্ব বিচার বিবেচনা দিয়ে কোনো একটা কাজ করবে তা তারা পারে না। তারা সবসময় আতঙ্কে থাকে, এই কাজটা যে আমি করবো তাহলে কি অমুক স্যার দুঃখিত হবে, তাহলে কি অমুক স্যার আমার উপরে ক্ষিপ্ত হবে, তাহলে কি তারা আমাকে এখান থেকে বদলি করে আবার সচিবালয়ে নিয়ে যাবে, নিয়ে ওএসডি করে রাখবে। এই যে সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে থাকা, এটা কিন্তু আমাদের একটা মানে পেশাদার আপনার আমলাতন্ত্রকে গড়ে উঠতে দিচ্ছে না কিন্তু। সারাক্ষণ এটা আওয়ামী লীগ আমলে ছিল, সারাক্ষণ ছিল, এর আগে বিএনপি আমলেও ছিল এটা, ওটাও আমি দেখেছি, এবং এই আমলেও তার কোনো ব্যতিক্রম নেই। যদি কোনোভাবে প্রমাণ করা যায় তার চাচাতো ভাইয়ের শালার সম্বন্ধী সে একসময় ছাত্রলীগ করতো, অতএব তুমি নাই, তুমি এখন আউট হও, এটা আগে ছিল। ওই একই সম্পর্কের লোক যদি সে কোনোভাবে জামাত করতো, ছাত্র শিবির করতো, অথবা ছাত্র দল করতো, তারা আউট করে দাও। এই যে প্রবণতাটা না, এটা জাতিটাকে ভাগ করে দিচ্ছে। এবং আমি সবসময় আমার ভাই মানে যত কথা আমি যখন যেখানে বলি, আমার একটাই কথা, ভাই দেশটাকে ভাগ করেন না আপনারা প্লিজ। বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না, পারিনি তো আমরা। পৃথিবীতে কোথাও পারেনি, আপনিও পারবেন না। আপনি অন্যকে আপনার মতো করে তার কথা সে বলবে, আপনার কথা আপনি বলবেন, কিন্তু দেশটা অগ্রসর হবে, এবং সে তার কথা আপনার কথার সঙ্গে মিললো না, অতএব তার এদিকে সরাই দাও, তারা ভ্যানিশ করে দাও। এই যে নিশ্চিহ্ন করার যে রাজনীতিটা, এটা আমাদের দেশটাকে একদম শেষ করে দিচ্ছে। জি। তো এখানেও তাই হয়েছে। আপনি আমাকে একটা কথা বলেন ভাই, তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, সে কে নিষিদ্ধ সংগঠনের নেতা। এখন নিষিদ্ধ সংগঠনের নেতা হলেই কিন্তু তার বিরুদ্ধে মামলা হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। নিষিদ্ধ সংগঠনের নেতা যদি সেই নিষিদ্ধ সংগঠনের জন্য কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হয়, তাহলে তাকে তো আপনি কিছু বলতে পারেন না। সংগঠন নিষিদ্ধ করে দিচ্ছেন, নিষিদ্ধ করে দিচ্ছেন, এখন ছাত্রলীগের একটা মনে করেন থানা কমিটির একজন সদস্য অথবা মেম্বার অথবা সভাপতি, সে চুপচাপ বাজারে যাচ্ছে, বাজারে ব্যাগ নিয়ে, তাহলে আপনি ধরে বলবেন যে তুমি ছাত্রলীগ করতে? এক সময় ছাত্রলীগ করা তো অপরাধ হইতে পারে না। যখন এখন নিষিদ্ধ করার পর আমি ছাত্রলীগের কর্মকাণ্ড করি কিনা এটা আপনি দেখেন, আমি মিছিল করি কিনা, মিটিং করি কিনা, বক্তৃতা দেই কিনা, লেখালেখি করি কিনা এটা দেখেন, আমি পরিচয় দিই কিনা এটা দেখেন আপনি। তো এখন এই দেশে এখন ওটা চলছে, এটা হলো মব বাসলে। তো এখন তাকে আপনি ধরছেন, জেলে নিছেন, নিশ্চয়ই কোনো কোনো মামলা করছেন, মামলায় নিছেন, যে মামলায় করছেন, মামলার কি ভাই জামিন পাওয়ার যোগ্যতা তার নাই? জামিন পাওয়াটা তো আমার অধিকার, উনি অ্যাডভোকেট ভালো জানবেন। জি। আপনি আমাকে বলেন, আমাদেরই এক কলিগ এই যে আনিস আলমগীর, তাকে আপনি জেলে ঢুকেছেন, তার অপরাধটা কি? ওর যে প্রাথমিক যে রিপোর্ট এফআইআর যে কপিটা একদম পড়ছি, উনি নাকি কবে টকশোতে কি বলছেন সেটা বলার কারণে জুলাই রেভলিউশনারিকে একজন ভদ্রলোক, তার নাম জীবনে শুই নেই ভাই, ওই লোক যে কে চিনি না, সে যে মামলা করছে, তার কখন মামলা করছে? তাকে ধরে নিয়ে যাওয়ার পরও, ধরে নিয়ে গেছে সন্ধ্যা 7টার সময়, রাত 2:30টার সময় সে মামলা করছে। মানে মামলা করার আগেই পুলিশ তাকে ধরে ফেলেছে। পুলিশ বুঝতে পারছে এই ধরনের একটা মামলা হতে পারে, অর্থাৎ আগে আমি তাকে ধরে ফেলাই।
ধরে ফেলাইছে, ধরে নিয়ে এসে সেই মামলায় তার কোন বক্তব্যে সে ক্ষুব্ধ হয়েছে এবং তার কাছে মনে হয়েছে এর মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আশকারা পাইতে পারে। তো নিষিদ্ধ সংগঠন কোনটা? আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন না, কার্যক্রম নিষিদ্ধ শুধু। আওয়ামী লীগের একটা স্থগিত হওয়া সংগঠন। তো নিষিদ্ধ সংগঠন হলে একমাত্র দুইটা বাংলাদেশে, ছাত্রলীগ আর হিজবুত তাহরির। তো তার কথা হিজবুত তাহরির ছাত্রলীগ কি হবে? কিছুই হবে না। তো তারপরে তাকে 2-3বার তার মামলা উঠছে, জামিন, বিচারক তাকে জামিন দিচ্ছেন না। বিচারক নিশ্চয়ই অত্যন্ত জ্ঞানী লোক, এই জ্ঞানের পরীক্ষা তো তাকে আখিরাতে দিতে হবে। এই জ্ঞানের জন্য সে কি জ্ঞান বিচারকের উপরে আল্লাহ ছাড়া কেউ নাই। তো উনি যে নিজের একটি সিদ্ধান্ত দিচ্ছেন, এই সিদ্ধান্ত ঠিক হলো কি ভুল হলো, এই বিচার আল্লাহ একদিন করবে না, হাসরের ময়দানে করবে। তো এটা কি তার মাথায় আছে? সে তো মনে করতেছে আমার মানে হলো গিয়া কি বলবো, ঈশ্বর হলো গিয়া আমার মন্ত্রী অথবা উপদেষ্টা। সে তো এইখানে তার করে রাখছে, কেবলা বানায় রাখছে। তো এইগুলো হলো সমস্যা। যতদিন পর্যন্ত এই প্রক্রিয়া, এই প্রবণতা না থামবে, ততদিন পর্যন্ত দেশে আপনারা আইনের শাসন আনতে পারবেন না। ততদিন পর্যন্ত দেশে এই সমস্ত ঘটনা, সাদ্দামদের ঘটনা ঘটতেই থাকবে, ঘটতেই থাকবে। মাঝখানে একটা কথা বলে নি, ছোট্ট একটা কথা। যিনি আত্মহত্যা করেছেন এবং যিনি তার সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন, এটা নিয়ে কিন্তু আমার কোনো সমবেদনা নাই। আমি ওই ভদ্র মহিলার এই কাজটাকে একটা অন্যায় কাজ মনে করি। উনি তো নিজে একটা অন্যায় করছেন, আত্মহত্যা করছেন, আর উনি সন্তানকে হত্যা করছেন। বেসিক্যালি উনি একজন হত্যাকারী। আপনার সন্তানের মালিক কিন্তু আপনি না, আপনি তাকে মারছেন। এটা ভয়ঙ্কর অন্যায় করছে এই ভদ্র মহিলা। দুই দলের প্রধান, বিশেষ করে যদি বিএনপি চেয়ারম্যান এবং একই সাথে জামায়াতের আমি, দুই দলের প্রধানের একটি কথা বারবার উঠে আসে, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সেই সাথে আইন শৃঙ্খলায় পরিস্থিতির নিয়ন্ত্রণ, এইসব বিষয়গুলো বেশি উঠে আসছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং সেই সাথে জামায়াতের সোশ্যাল স্মার্ট কার্ড, এই বিষয়টাও আসছে জনগণের কাছে, ভোটের কাছে। এই যে প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়নযোগ্য করতে পারবে বলে মনে হয় যে নতুন বাংলাদেশে 24 পরবর্তী? দেখেন, প্রতিশ্রুতি খুব ভালো জিনিস, মানুষকে লোভ দেখানো হয় আর কি। এখন বাস্তবায়ন কতটুকু করা যাবে এটা আগে ভাগে কিন্তু আমি বলতে পারবো না। এই কারণে যে এক একটা পার্টির তো এক এক ধরনের ক্যারেক্টার। যেমন আমার মনে আছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তারা 10 টাকা সের দরে চাল খাওয়াবে দিয়েছিল প্রতিশ্রুতি, নিশ্চয়ই কেউ কেউ বিশ্বাসও করেছিল। কিন্তু যখন তারা এটা খাওয়াতে পারলো না, তখন কি কেউ মানে আপনার চাউলের বস্তা নিয়ে দাঁড়াইছে রাস্তায় যে আপনি কেন খাওয়াতে পারলেন না? কেউ বলে নাই। এটা দেখো তেমন বেশি হইচই কিন্তু হয় নাই। এগুলো হয় না কেন? যখন তারা এগুলো দেয়, তখনই মানুষ নিজের একটা হিসাব করে নেয় যে এগুলি বলার জন্য কিছু আছে, বলার জন্য বলে এমনি বলে। আবার কিছু কিছু আছে তারা সিরিয়াস থাকে। তো তারা প্রায় সিরিয়াস থাকে না, বলে ও বলছে 20 টাকা দিবে, ঠিক আছে আমি 30 টাকা দেবো। যে টাকা আপনাকে দিতেই হবে না, সেটা 30 কেন 300 বললে সমস্যাটা কি, বলে দিলাম। এখন এই ধরনের প্রতিশ্রুতি আমাদের এখানে চলে। আসলে একজন মানে সামান্য একজন মনে করেন দেশের নাগরিক হিসাবে, একজন ভোটার হিসাবে আমিও তো সরকারের কাছে কিছু চাই। আমি খেলে আমার কথাটা বলি, আমি এটা বহুর জায়গায় বলি, সেটা এখনো বলি। আসলে না, এই দেশের মানুষ গভর্নমেন্টের কাছে তেমন কিছু চায় না। তারা খালি একটা জিনিস চায়, তারা বলে দেখেন ভাই, আমার মাস শেষে বাজারটা আমিই করব, আপনাকে যে আমার বাসায় বাজার দিয়ে আসতে হবে না, আমার জামা কাপড়, আমার সংসার আপনাকে চালাইতে হবে না, ওটা আমিই করব, আপনি খেলে আমাকে ডিস্টার্ব করেন না, আর কিচ্ছু না। কিন্তু আমরা চাই সরকার যেন আমাকে ডিস্টার্ব না করে। আনফর্চুনেটলি সরকার আমাদেরকে ডিস্টার্ব করে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। কারওয়ান বাজার থেকে ধরেন, আমি ওখান থেকে আমি জিনিসপত্র কিনলাম, একটা সবজি আমি কিনলাম 80 টাকা কেজি, ঠিক আছে? এই সবজিটা যেখান থেকে আসছে, ধরুন বগুড়ার থেকে আসছে, এটা বগুড়া কিন্তু এটা বিক্রি হয় 40 টাকা কেজি। তো তার সঙ্গে যদি আপনি পরিবহন খরচ ধরেন, তাহলে দাম হতে পারে 45 টাকা কেজি, বড় জোর 50 টাকা কেজি। তো এটা 80 টাকা কেজি হচ্ছে কেন? হচ্ছে এই কারণে মাঝখানে কিছু চাঁদাবাজ আছে, তারা ঘাটে ঘাটে চাঁদা তুলতেছে, রাস্তায় চাঁদা উঠাচ্ছে, এখানে এসে চাঁদা তুলতেছে। এই যে চাঁদাবাজ, এদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? সরকারের। এদেরকে সরকার নিয়ন্ত্রণ করে না। কেন করে না? কারণ চাঁদার ভাগটা ওনারাও পায়। আমরা তো দেখেছি আগের গভর্নমেন্ট চলে যাওয়ার পরে
যে আসাদুজ্জামান খান কামাল উনি নাকি এই কারওয়ান বাজার থেকে প্রতিদিন নাকি কি 1.5 কোটি না 2 কোটি টাকা পাইতেন। তার মানে কি উনি চাঁদার ভাগ পাইতেন 1.5 কোটি টাকা, ওনাকে দিত। দেওয়ার পর তো ওরা তুলতো আরো বেশি, ওটা নিজেরা ভাগাভাগি করে নিত। তাহলে ফিগারটা যে কোথায় দাঁড়ায়, কারওয়ান বাজারে কিন্তু এন্ড পয়েন্টে যেখান থেকে গ্রাহকরা কিনবে ওইখানে এই অবস্থা। সারা রাস্তায় কি হতো? তো এই পুরা জায়গাটা কে চাইলে নিয়ন্ত্রণ করতে পারে? সরকার চাইলে পারে। আমি সরকারকে গেলে এটি বলতে চাই যে আমাকে আপনি 40 টাকা সবজি 80 টাকায় কিনতে বাধ্য করেন না। আপনি করতেছেন। আপনি কিভাবে করতেছেন? আপনি কোনো কিছু না করে করতেছেন। মানে আপনি এই দুর্বৃত্তদেরকে থামাচ্ছেন না। আপনি দুর্বৃত্তদেরকে তাদের অপরাধ কর্ম করতে দেওয়ার মাধ্যমে আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন, যে কারণে আমাকে 40 টাকার জিনিস 80 টাকায় কিনতে হচ্ছে। আমি একটা প্রশ্ন এই কাজটা করেন না। জি, জামায়াত যে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বার যে প্রতিশ্রুতি দিচ্ছে, এটা কি কতটা সম্ভব? শুনেন, এটা প্রতিশ্রুতি দেওয়া লাগবে না, এটা সম্ভব। এটা যে কোনো সরকারের পক্ষে সম্ভব, যদি তারা এটা মিন করে, যদি তারা বলে যে আমি আসলে এটা করতে চাই। সম্ভব, জামাতের পক্ষে সম্ভব, বিএনপির পক্ষে সম্ভব, যে কারোর পক্ষে সম্ভব। সমস্যাটা হলো কি, এরা তো যেটা বলে সেটা করে না, বলে যেটা করে না। তো এই জায়গাটাতে আমাদের সন্দেহটা থেকে যায়। জিএম কাদের আজকে বলেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এই কথাটা তিনি তুলছেন। কিন্তু জাতীয় পার্টি বিভিন্ন জায়গায় মনোনয়ন তিনি জমা দিয়েছেন, তারাও নির্বাচন করছেন। তাহলে গ্রহণযোগ্য নির্বাচনই যখন হবে না, তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করছে? এক, দ্বিতীয় কথা হলো তারা এই নির্বাচনে কতটা আসন পাবে, যেহেতু আওয়ামী লীগ ভোটে অংশ নিচ্ছে না, সেই ভোটগুলো কি জাতীয় পার্টির পাল্লা ভারী করবে কিনা? জাতীয় পার্টি নির্বাচন করতেছে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে নির্বাচন করতে না দেওয়ার জন্য নির্বাচনের আগে অনেকগুলো দল বেশ সক্রিয় ছিল। তার মধ্যে গণ অধিকার পরিষদ ছিল, জামাত ইসলামও ছিল। তারা বারবার বলেছে জাতীয় পার্টিকে যেন নির্বাচন করতে না দেওয়া হয়। জাতীয় পার্টি নির্বাচন করতেছে, কিন্তু তারা খুব বেশি একটা যে আলোচনায় আছে, বড় বড় মিটিং করছে, সেরকম আমি অতটা দেখছি না। তাদের গণসংযোগ অত বেশি দেখছি না। তার মধ্যে জাতীয় পার্টির জিএম কাদের কিছু কিছু কথাবার্তা বলতেছেন। তার দুটো কথা বেশ আমার কাছে মনে হলো যে আলোচনার মতো। প্রথম উনি বললেন যে উনি না ভোটের পক্ষে কথা বলছেন, ওরা আমরা না ভোট দিব। না ভোটের পক্ষে সরাসরি বলার মতো লোক আমি এই প্রথম একজন লিডারকে ওনাকে দেখলাম। অনেকেই বলছেন বিএনপির পক্ষ থেকেও বলছে অনেকে না ভোট সরাসরি তা বলেন। জয়নুল আবেদিন ফারুকের একটা তথ্য দেখলাম, সেটা আমি সেটা দেখি। মেজর হাফিজও বলছেন, হ্যাঁ, মেজর হাফিজের জন্য বলছেন না ভোট কেন, গণভোট কেন। না ভোটের জন্য প্রচারণার কথাটা আমি প্রশ্নটা আসবো পরে। অনেকে চুপচাপ বলছেন, আরে ঠারে বলছেন, আমি কেন বলবো, আপনাদের সিদ্ধান্ত, এগুলি বলছেন। ওদের মির্জা আব্বাসকে দেখলাম বলতেছেন আপনাদের যেটা ইচ্ছুটা দিবেন আমাকে। তো উনি না না ভোটের কথা সরাসরি উচ্চারণ করছেন এবং দলীয় প্রধান হিসেবে এটা একটা বড় ব্যাপার। আজকে আবার বলতেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ হবে না। তো আপনি যথার্থই প্রশ্ন করছেন, যদি নির্বাচনটা অবৈধ হয় সেই নির্বাচনে আপনি অংশ নিচ্ছেন কেন? এই প্রশ্ন কিন্তু আপনি করতেই পারেন। আমার কি মনে হয় জানেন, উনি বোধহয় সম্ভবত আলোচনায় আসতে চাইছেন যে এগুলো আমি বলবো, লোকে আমাকে নিয়ে আলোচনা করবে, একটু মানে আমি কভারেজ পাবো। এটা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, আমিও চাই না। আমি মনে করি যে আওয়ামী লীগ এই নির্বাচনে থাকা উচিত ছিল, এটা আমি পার্সোনালি মনে করি। কিন্তু সরকার একটা নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করছে। এখন স্থগিত করার কারণে আওয়ামী লীগের নির্বাচন অংশ নিতে পারছে না। এই যে সরকারি নির্বাহী আদেশে স্থগিত করছে, এটাও আমি পছন্দ করি না। আমি মনে করি সরকার এই কাজটা অন্যায় করেছে, ভুল না কিন্তু অন্যায় করেছে। আওয়ামী লীগকে যদি আপনি বাদ দিতে চান, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছেন, মামলাটা তাড়াতাড়ি শেষ করেন। মামলার কাজটা মামলাতে ভালোভাবে শুরুও হয়নি একদিনও। এখন একদিনে শুরুটা হলেন আপনি তো নির্বাহী আদেশে কোনো পলিটিক্যাল পার্টির কার্যক্রম স্থগিত করা বা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা, এটা আমি মনে করি একটা কালো আইন, যেটা জামাতকে করা হয়েছিল অগাস্টের 3 তারিখে 24-এর। ঠিক হয়নি কাজটা, আমি ওই দিনই বলছি, কিন্তু ওই দিনই আমি বলছিলাম এটা ঠিক হচ্ছে না। এমনকি আমি বলি আমি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছে না, আমি এটারও পক্ষে না। এখন পক্ষে না তার মানে কি আমি হিজবুত তাহরির করবো না? আমি আইন অমান্য করতে চাচ্ছি না। এখন আমি এটার পক্ষে না, পছন্দ করি না, সমালোচনা করি, সবই ঠিক আছে। কিন্তু যখন আওয়ামী লীগকে স্থগিত করছে, তখন তো আওয়ামী লীগ আর করতে পারছে না। এই জন্য আমি হাহুদাস করতে পারি, কিন্তু আমি আইন ভাঙতে পারবো না।
আমার কথা হলো এটাই যে আইনে পারলে আইন চেঞ্জ করব, আইন চেঞ্জ করার জন্য আন্দোলন করব, কিন্তু আইন তো আপনি অমান্য করতে। এখন উনি যদি মনে করেন যে এই নির্বাচনটা অবৈধ, তাহলে তো আমি মনে করি নৈতিকভাবে ওরা নির্বাচন করা উচিত না। কিন্তু অবৈধ নির্বাচনে অংশ নিচ্ছেন কেন? উনি বলতে পারেন যে এটাকে বৈধ করার জন্য আমি আগে আন্দোলন করি, আন্দোলন করে বৈধ বানিয়ে তারপরে আমি আসি, সে সাহস কি সমস্যা তো আছে নাই। কিনা? না, আমার এই জন্যই আমার মনে হয় কি এগুলি উনি বলছেন আসলে আলোচনায় আসার জন্য। আচ্ছা, উনি আমি চাচ্ছেন যে ওনাকে বুঝতে পেরেছি, আলোচনা হোক। পরিষ্কার। আমরা একটা প্রশ্ন যেহেতু যেমন আমি বলি এটা একটা কথা, যদি এই আলোচনা এই কথা না বলতেন তাহলে কি এই আলোচনাটা আপনি প্রশ্ন আমরা করতেন? আপনি জি করতেন না তো। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে জোরালো অবস্থান দেখছি না গণভোটে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে। আপনি নিজেও বলেছেন কেউ কেউ না পক্ষেও কাজ করছেন, কিন্তু যদি না কোনো কারণে বিজয়ী হয়, দেশে আওয়ামী লীগ ফিরে আসছে কিনা, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে দেশের অবস্থা কি হবে, বা যারা এতদিন হায়ের পক্ষে ছিল তাদের শুনেন, অবস্থা কি হতে পারে? না বিজয়ী হওয়ার সঙ্গে আওয়ামী লীগে ফিরে আসার কোনো সম্পর্ক নেই। না, আওয়ামী লীগ যে কোনো সময় ফিরে আসতে পারে। আওয়ামী লীগ তার শক্তি থেকে আসবে, এটা পলিটিক্যাল পার্টি। তো এই দেশে তো আওয়ামী লীগের প্রচুর লোক বিভিন্ন জায়গায় আছে, এখনো আছে, একসব মারা গেছে। যে লোকগুলো আওয়ামী লীগকে ভোট দেয়, যে লোকগুলিকে আওয়ামী লীগকে ভালোবাসে, যে লোকগুলিকে বঙ্গবন্ধুকে ভালোবাসে, এই লোকগুলি কি সব করবো নাকি যে উড়ে গেছে বাতাসে? উড়ে তো জানা, তারা এই দেশে আছে। তো তারা তাদের মতোই আছে, এবং তাদের সংখ্যা একদম কম না, অনেক। তাদের সংখ্যা অনেক, তাদের সংখ্যা যে অনেক, এটা তো বিএনপি এবং জামাতের কথাবার্তা শুনলেই বোঝা যায়। তারা তো এই অনেকদেরকে তাদের কাছে কিছু আনতে চায়, কাজেই তারা যে কোনো সময় ফিরে আসতে পারে। অনুকূল পরিবেশ হলেই তারা ফিরে আসবে। এখন অনুকূল পরিবেশ আমি যেটা মনে করি, আমি এই মুহূর্তে যে আমার যেটা অপিনিয়ন আর কি, পার্সোনাল অপিনিয়ন, আমার বিবেচনায় আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলো এখন শেখ হাসিনা নিজে। উনি যতদিন থাকবেন ততদিন আওয়ামী লীগ বিকল্প নেতৃত্বের কথা ভাবতে পারবে না। এবং আওয়ামী লীগের এই যে একটা সুবিধাভোগী গ্রুপ, যে গ্রুপগুলি বিদেশ চলে গেছে, বেসিক্যালি আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিল, মন্ত্রী ছিল, আওয়ামী লীগের সুবিধাভোগী যারা আছে, তাদের হাতে তো বিপুল পরিমাণ টাকা, দেশের সম্পদ তো প্রায় প্রায় বলতে গেলে পুরোটাই তারা লুটে নিয়ে চলে গেছে। তো ওই টাকাগুলি তো আছে তাদের কাছে, তারা ওখান থেকে কিছু কিছু টাকা ছাড়বে, এখানে একটা ডিস্টার্ব করবে, এখানে একটা ঝামেলা করবে, করতে পারবে। 23 জানুয়ারি সেই বক্তব্য তো দিয়েছেন শেখ হাসিনা, অডিও বক্তব্য বলেছেন নির্বাচনকে বন্ডুল করবার জন্য, নির্বাচনকে বিঘ্ন করবার ভাই, জন্য। ওই বক্তব্যের আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা, ওই বক্তব্যের আমি পাত্তা দিই না। জি, ওই ওগুলো বক্তব্য কইরা ওই বক্তব্য দিয়ে যদি থাকতে পারতো তাহলে তো 2024-এর 5 আগস্টই পারতো, হলো না কেন? কিন্তু আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে বিষয়টা। এইটা পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে, ওদের বলতে দেন, এইটাও আমার কাছে একটা ফালতু কাজ মনে হয়। বলুক না রে ভাই, বলতে দিবেন না কেন? আপনি আপনি বলতে দেওয়া যায় না, পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিতে হবে, এই বিবৃতি দিয়ে থামাইতে পারবে? থামাইতে পারবে? বরঞ্চ এই বিবৃতি দেওয়ার মাধ্যমে প্রমাণ করা হয় যে তারা এই বক্তব্যতে ভয় পাইছে। কার কি বলার বলতে দেন না, বললে কি দেশ উল্টে গেল? উল্টে গেল, বললেই দেশ উল্টে যায় না। জি। মানুষ জানে ভাই, আজকালকে মানুষের বোকা মনে করেন না। আমি মানুষের একটা জ্ঞান দিয়ে দিলাম, আসে সঙ্গে সঙ্গে এটা খেয়ে ফেললো, এটা হয় না রে ভাই।